আপনারা জানেন যে আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গত দিনে ছাত্র সমাবেশে এসে মুখ খুলে এমন কিছু বক্তব্য বলেছেন, সেটা শুধুমাত্র যে রাজ্য জুড়ে আলোচনা হচ্ছে এমনটা নয়, গোটা দেশ জুড়ে আলোচনা হচ্ছে। এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এই বক্তব্য বলার পর মুখ্যমন্ত্রীর আর এক মুহূর্তেও এই চেয়ারে বসে থাকার যোগ্যতা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তা সত্ত্বেও সুকান্ত মজুমদার আর একটা মারাত্মক বক্তব্য বলেছেন। আমি বলছি মারাত্মক বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য আজ পর্যন্ত সুকান্ত মজুমদার ছেড়ে দিন, বিজেপির কোনো নেতৃত্বকে এতটা চাঁচাচোলা ভাষায় আমি এই বক্তব্য বলতে শুনিনি। এবং বিশ্বাস করুন, এই বক্তব্যটা শুনলে আপনাদেরও কিন্তু জানি না কি প্রতিক্রিয়া তৈরি হবে। সেটা হচ্ছে, সুকান্ত মজুমদার অত্যন্ত ইন্টারেস্টিং কথা বললেন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোর নজর রাখা উচিত। তিনি কি কোনো বৈদেশিক শক্তির সঙ্গে যোগাযোগ করছেন পশ্চিমবঙ্গের কোনো পরিণতি ঘটাতে বা ভারতবর্ষের কোনো পরিণতি ঘটাতে? তিনি কি কোনো জামাতি শক্তি বা কোনো বৈদেশিক শক্তির সঙ্গে কি তিনি যোগাযোগ রাখছেন? একটা বিস্ফোরক অভিযোগ করলেন। আমি জানি না যে সুকান্ত মজুমদার হঠাৎ করে এই কথা কেন বললেন। হ্যাঁ, একটা ক্লু আমার কাছে আছে, সেটা আপনাদের সামনে বলবো। কেন তিনি বললেন সেটা অবশ্য তিনি নিজেও কিছুটা খোলসা করেছে, কিন্তু তার কাছে আর কোনো তথ্য রয়েছে কিনা, কেন হঠাৎ করেই বৈদেশিক শক্তির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সম্পর্ক রাখতে পারেন, এই ধরনের সম্ভাবনার কথা সুকান্ত মজুমদারের মনে হলো। এটা একটা পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট বড় ব্যাপার এবং আমাদের জানাটা এই কারণেই প্রয়োজন। তার কারণ, যার সম্পর্কে এই অ্যালিগেশনটা করছেন তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার সম্পর্কে সুকান্ত মজুমদার এই কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন, তার চেয়ারে বসে থাকার যোগ্যতা নেই। আসলে কি হয়েছে এবার আপনাদের খোলসা করে বলি। আপনারা জানেন যে গত দিনের জনসমাবেশ থেকে মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন, কিছু বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম, একটা বক্তব্য শোনায়নি। সেই বক্তব্যটা আমি পরে আরো একবার ভালো করে নিরীক্ষণ করলাম। মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা বললেন, আপনাদের যেগুলো শুনিয়েছিলাম সেগুলো পশ্চিমবঙ্গ রিলেটেড, কিন্তু হঠাৎ করেই তিনি এমন একটা বেফাঁস মন্তব্য বললেন, যেটা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বের এই সমস্ত মন্তব্যগুলো করার সুযোগ করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। কেন এই কথা বলছি? মুখ্যমন্ত্রী বলছেন, শুনুন, আপনাদের শোনাবো, তাও শুনুন কি বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা বাংলাদেশ নয়, বাংলাদেশের সঙ্গে আমাদের মিল রয়েছে, কিন্তু বাংলাদেশ একটা আলাদা দেশ, এটা আলাদা দেশ। আমার ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে অনেক কিছু কপি করেছেন বলে অভিযোগ। খেলা হবে, খেলা হবে, জয় বাংলা স্লোগান। বাংলাদেশকেই হয়তো যারা রোল মডেল বা রাজনীতি ফলো করতেন, তারা আজকে অন্তত বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন। বাংলাদেশের ওই শেখ হাসিনার পলায়নের পর আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বোঝাতে যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক নয়। যাই হোক, এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মোদিবাবু, আপনি আপনার পার্টির ছেলেদের দিয়ে পশ্চিমবঙ্গে আগুন লাগানোর চেষ্টা করছেন। যদি পশ্চিমবঙ্গে আগুন লাগে তাহলে আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, এমনকি দিল্লিও থেমে থাকবে না। একেবারে আপনার চেয়ার টলমলো করে দেব। অর্থাৎ একটা ভয়ঙ্কর, কিন্তু এখানেও প্রচ্ছন্ন কিনা জানি না, না প্রত্যক্ষ, এখানেও কিন্তু মুখ্যমন্ত্রী একটা যে বক্তব্য বলেছেন, দেশের মধ্যে থেকে যে অন্যান্য রাজ্যে আগুন জ্বলবে এ কথাটা তিনি বলতে পারেন একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে আপনি যদি বাংলাতে আগুন লাগান তাহলে আমি বাকি রাজ্যগুলোতে আগুন লাগিয়ে দেবো। এই কথা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন? এই প্রশ্নই কিন্তু বিজেপির নেতৃত্বরা তুলতে শুরু করেছে। শোনাবো সবটাই। এবং সেই কারণেই সুকান্ত মজুমদার বলেছেন যে মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু নজর রাখা উচিত কেন্দ্রীয় এজেন্সির। তিনি কার কার সাথে যোগাযোগ করছেন সবটা শোনাবো। আগে মুখ্যমন্ত্রী কি বলেছেন জানিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতি পর্যন্ত উত্তাল হয়ে গিয়েছে, শুনুন। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব।
শুনলেন বন্ধুরা, দেখুন প্রশ্ন হচ্ছে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর প্রথম বক্তব্যটা তিনি বলতেই পারেন যে মোদিবাবু বাংলাতে আগুন লাগানোর চেষ্টা করবেন না, এটা তিনি বলতে পারেন যে আগুন লাগানোর যদি চেষ্টা করেন তাহলে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব, আপনার গদি টলমলো করে দেব, এটা মুখ্যমন্ত্রী কিন্তু বলতে পারতেন। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বললেন যে বাংলায় যদি আগুন লাগান তাহলে বাকি রাজ্যগুলোতেও আমরা দেখিয়ে দেব, অর্থাৎ বাকি রাজ্যগুলোতেও আগুন লাগিয়ে দেব। এবং সেখানে নর্থ ইস্টের মতো একটা রাজ্য যেটা নিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলেন যে বিজেপি ব্যর্থ নর্থ ইস্ট সামলাতে, মণিপুর জ্বলছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে নর্থ ইস্ট, আসাম, উড়িষ্যা, বিহার কোনোটাই বাদ দেবেন না। নরেন্দ্র মোদী যদি পশ্চিমবঙ্গে আগুন লাগায় তাহলে তিনি বাকি রাজ্যগুলোতে আগুন লাগিয়ে দেবেন। এইটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বললেন? প্রথম কথা হচ্ছে তার এটা বলা যায় না, এই কথাটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখুন যে এই কথা যদি আপনারা কেউ বলেন, মঞ্চের ওপর দাঁড়িয়ে রাস্তার মোড়ে যদি আপনারা বলেন, এতক্ষণে পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নেবে ষড়যন্ত্রের দায়ে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক একেবারে সর্বময় কর্তৃ হিসাবে এই বক্তব্যটা বলতে পারেন। দেশের কিছু রাজ্য তিনি জ্বালিয়ে দিতে পারেন, তিনি অশান্তি ডেকে আনতে পারেন। জ্বালিয়ে দেওয়া মানে আমি কিন্তু ওই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলছি না, রাজনৈতিক অশান্তি সৃষ্টি করার কথা বলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কি অন্যান্য রাজ্যে, পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে বলে তিনি অন্যান্য রাজ্যে অশান্তি শুরু করে দিতে পারেন? প্রথম কথা হচ্ছে তার স্ট্রেংথ নেই, সেটা তিনি হয়তো করতেও পারবেন না, তার কারণ তার স্ট্রেংথ নেই, অন্যান্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের এক্সিস্টেন্সই নেই। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের কথা বলা যায়। সুকান্ত মজুমদার কি বলছেন এবার আপনাদের শোনাবো। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী কি করে দেশ বিরোধী কথা বলছেন, এটা তো একেবারেই মারাত্মক একটা কথা, তিনি কেন এ কথা বলবেন? এবং দ্বিতীয়বার যেটা তিনি বলছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর রাখা। মারাত্মক বক্তব্য বললেন সুকান্ত মজুমদার, শুনুন কি বললেন তিনি। ভাবতে অবাক লাগছে, লজ্জা লাগছে, একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছি। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বহির্বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আজকে দেখুন, এই কারণেই আপনাদের সামনে আমি বললাম যে মুখ্যমন্ত্রী যতদিন চুপ ছিলেন ততদিন তৃণমূল কংগ্রেসের জন্যই ভালো। মুখ্যমন্ত্রী মুখ খুলে কিন্তু শান্তির বার্তা দিতে পারেন এমন নজির আমরা খুব একটা দেখতে পাইনি। এবং বিশেষ করে তিনি যখন ব্যাকফুটে থাকেন, তিনি একেবারেই আগ্রাসন নীতিতেই যে বিশ্বাস করেন এটা আমরা বারবার দেখেছি। কিন্তু সব জায়গায় আগ্রাসনের নীতি খাটে না, সেটা যখন বুদ্ধবাবুর সরকারের পতন হয়েছিল সেটাও আমরা দেখেছিলাম যে বুদ্ধবাবুর ইন্টেনশন ঠিক থাকলেও ওই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে দু একটা ভুল সিদ্ধান্তই বুদ্ধবাবু তথা সিপিএম এর পতন ডেকে এনেছিল। মুখ্যমন্ত্রী কিন্তু একই পথে হাঁটার চেষ্টা করছেন, তিনি তার রাগকে কন্ট্রোলে রাখতে পারছেন না, মানে তিনি যে কোনো সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আপনাদের একটা অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস শোনাবো। অন্যান্য ইউটিউবারের মতো 10টা খবরের জন্য 10টা আলাদা আলাদা ভিডিও বানায় না, যাতে করে আপনারা একটা পর্বের মধ্যে সবকিছু তথ্য পেয়ে যান, সেইভাবেই আমি বানানোর চেষ্টা করি। একটা অত্যন্ত ইন্টারেস্টিং, একটু ছোট করে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে গতদিন একটা দারুণ ঘটনা ঘটেছে। কি ঘটনা? আপনারা জানেন যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি, সেটা আটকাতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা কোনো এক আইনজীবী তিনি সেই পিআইএলটা দাখিল করেছিলেন। কিন্তু আপনারা এই খবরটা পেয়ে গিয়েছেন, সেইটা কর্ণপাত করেনি, সেটাকে রিজেক্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পেছনের কারণ জানেন কেন এবং কলকাতা হাইকোর্ট কি বলেছেন জানেন? সেটা হচ্ছে আপনাদের খুব ছোট্ট করে বলছি। যে আইনজীবী এই পিল করেছিলেন সঞ্জয় বসু, তিনি আগেও একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন। কি না, আমাদের রাজ্য পুলিশের এগেনস্টে ইনঅ্যাকশন নিয়ে একটা মামলা চলছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কিন্তু সেই এজলাস বদলের জন্য একটা পিল দাখিল করেন এই সঞ্জয় বসু, নাকি একটা নাম ছিল, এক্স্যাক্টলি নামটা মনে নেই আমার, আপনারা শুনতে পাবেন কনভারসেশনে। তিনি ওই
মামলা সরাতে হবে, এই মামলাগুলো যাতে শুনতে না পারেন তার জন্য আবেদন করেছিলেন, যেটা কিন্তু তিনি পারেন না। কলকাতা হাইকোর্টও কিন্তু বলে দিয়েছিল যে আপনি কি এটা করতে পারেন, আপনি আরো একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, অবকাশ দিয়েছিল। যে রোস্টার তৈরি করেন হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি ঠিক করবেন কোন মামলাগুলো কে শুনবেন, এটা কোনো আইনজীবী ঠিক করতে পারেন না। কিন্তু আপনারা জানেন এই আইনজীবীকে দেখেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোন দলের সমর্থক হতে পারে, এটা আমি মুখে বলছি না, আপনারা বুঝে নিন যে পুলিশের ইনঅ্যাকশন নিয়ে অমৃতা সেনার এজলাসে মামলাতে কার আপত্তি থাকতে পারে, কোন দলের আইনজীবীদের আপত্তি থাকতে পারে, আপনারা একটু বুঝে নিন। এবার শুনুন কি হয়েছে, যে এই আইনজীবী যখন কলকাতা হাইকোর্টে গিয়েছিল জনস্বার্থ মামলা, অর্থাৎ মানুষের উপকার হবে এমন মামলার জন্যই নাকি তিনি আসেন, এবং তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন তিনি 10 বছর ধরে প্র্যাকটিস করছেন এবং প্রচুর জনস্বার্থ মামলা, গরিব মানুষের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, এরকম প্রচুর মামলা তিনি করেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি মানে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জিজ্ঞাসা করেছেন, আচ্ছা আপনি তো লিখেছেন প্রচুর এই ধরনের মামলা করেছেন, তো আপনি বলুন তো কোন কোন ধরনের উপকার আপনি কার্যত মানুষের জন্য করেছেন। এই যে পশ্চিমবঙ্গে এত বন্যা হয় কিংবা আমফান হয়েছিল বা আরো যে সমস্ত সাইক্লোনের বিপর্যয় হয়েছিল, আপনি কোন কোন বিষয়ে আপনি পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, কোন কোন মামলাগুলো করে, এটা একটু বলুন। উত্তর দিতে পারেনি ওই সঞ্জয় বসু। প্রধান বিচারপতি এরপরেই বুঝে নেয় যে উনি মিথ্যে কথা বলেছেন কলকাতা হাইকোর্টে, মিথ্যে কথা বলেছেন যে তিনি বিশাল মানুষের উপকার করেন, হ্যান করেন, ত্যান করেন বলে মিথ্যে কথা বলেছেন, এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ধরে নিয়েছেন। কোন গোষ্ঠীর আইনজীবী আরো একবার বলছি, নাম করছি না, আপনারা বুঝে নিন। এবার দেখুন যে প্রধান বিচারপতি এতটাই রেগে গিয়েছিলেন, এনাকে বললেন যে যদি আপনি চান আপনার ওই কালো কোটটা গায়ে চাপাতে, তাহলে আপনি ডেকোরাম মেনে কাজ করুন। আর এটা ফুটবল মাঠ নয়, ভাবছেন যখন খুশি আসবেন আর খেলে দেবেন, এটা কিন্তু ফুটবল গ্রাউন্ড নয়। আপনি যদি কালো কোটটা গায়ে রাখতে চান তাহলে সঠিকভাবে ব্যবহার করুন। একেবারে এতটা কড়া ভাষায় আমি আজ পর্যন্ত এই বিচারপতিকে কোনোদিন বলতে শুনিনি। আসুন একটা ঝলক আপনাদের দেখায় কলকাতা হাইকোর্টে কি হয়েছিল, শুনুন আপনারা কি কি বলেছিলেন বিচারপতি, শুনুন বক্তব্যটা। Sir Sanjay Das. Yes, yes, Your Honor. Yes. When did you enroll, sir? You please come 2014. closer to the mic. Your Honor, 2014. WB, my enrollment number is WB 1803 2014, Your Honor. Because in your, all right, in your writ petition, you have stated that, let us see the prayer. Paragraph 2, page 3. The petitioner herein is an advocate by practice and a law-abiding citizen. The petitioner has about 10 years of experience at the bar and has been associated with many matters which have been brought about social impact and have made a difference in the lives of common people. Can you give us one instance where you have filed a PIL, where you are part of a social organization, or being in the, you're a member of the Bar Association? Yes, Your Honor. And whether you have contributed for a social cause. West Bengal was very severely affected by Amphan flood, cyclone. What did you do for that? Don't turn back. Don't turn back. Face the court. Yes, Your Honor. You are the petitioner. On the second day, when Mr. Radha Mohan Roy said it's so urgent, heavens will fall if the matter will not be listed, I said, please ask your client to be present. You are not present. The person who is standing behind you, we don't know his name, Somenath Sanyal. He mentioned the matter twice. On both occasions, we requested him to inform you that you should be present. Then suddenly they said they want to withdraw the matter. We are not fools sitting here. We are not fools. Never play with the court. If you want this and this to remain on your shoulders and neck, you better behave yourself. Okay. So we are not permitting you to withdraw the matter. And according to Mr. Radha Mohan Roy, he says his prayer stands fulfilled. It is the most, what do you say, we don't want to use any harsh expression. It's an uncalled for submission, which outrightly we reject. শুনলেন বন্ধুরা, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ওই কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছেন। আচ্ছা তার আগে যেটা বলে রাখবো, এই যে পুরো শুনানিটা হয়েছে,
এই ব্যক্তিকে কলকাতা হাইকোর্ট 50,000 টাকার জরিমানা করেছে এবং বলেছে আপনি কোনোদিন আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন না, ব্যান করে দিয়েছে। এই আইনজীবীকে পিআইএল করা থেকে ব্যান করে দিয়েছে, একদম কড়া অ্যাকশন নিয়েছে। তারপরে কি ঘটেছে, কলকাতা হাইকোর্ট আবার জানতে পারে যে এই বন্ধের বিরোধিতা করে এই সেম ব্যক্তি একটা পিআইএল করেছেন এই বন্ধের বিরোধিতা করে। শোনা মাত্রই ওই ইয়েটা খারিজ করে দেন প্রধান বিচারপতি, শোনা মাত্রই কিন্তু ওই বন্ধের বিরোধিতা করে যেটা পিল করেছিলেন সেটা খারিজ করে দেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলেছেন, সেটাও আপনারা খেয়াল করেছেন, যে মুখ্যমন্ত্রী বলেছেন যে জাজের সম্পর্কে কিছু বলবো না, কিন্তু জাজমেন্ট সম্পর্কে বলতে পারি। এই বলে কিন্তু কলকাতা হাইকোর্টে আরো একবার তোপ তো ডেকেছেনই, কিন্তু আপনারা খেয়াল করুন কার্যত তিনি তৃণমূলপন্থী আইনজীবীদের আরো একবার উস্কে বললেন যে তোমরা ছেড়ে দিও না, তোমরা বিজেপির যে রায়গুলো আসছে সেই সমস্ত রায়গুলো দেখে তোমরা ছেড়ে দিও না। অর্থাৎ তিনি সর্বদিক থেকে কিন্তু একটা আন্দোলনের ঘোষণা করে দিয়েছেন। একদিকে সাধারণ কর্মী সমর্থকদের বলেছেন তোমরা ফোর্স করতে শুরু করে দাও, একদিকে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন তোমরা শুরু করে দাও আন্দোলন, একদিকে আবার কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বললেন যে তোমরা চুপ করে বসে রয়েছো কেন, তোমরাও শুরু করে দাও। অর্থাৎ বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন। কিন্তু একটা কথা আমি জাজ দিয়ে বলতে চাই না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন। কখনো কখনো বলুন, মহারাষ্ট্রের কোর্ট বন্ধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, সেখানে কারা অ্যাপ্লাই করেছিল? বন্ধ দেখেছিল বিরোধী দল। মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন্ধ ইল্লিগাল, বন্ধ হবে না। কেরালা হাইকোর্ট তার আগে বন্ধকে নিষিদ্ধ করেছেন, আরো অনেক কোর্ট করেছেন। কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল। আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার? আমি আইনজীবীদের বলবো, মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোর্টে ছেড়ে দেবেন না। মানুষ কোর্টে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন। অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে 4 দিন। আমি এবার আপনাদের বলি, আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে, আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে। তার শুনলেন বন্ধুরা, অনেক কিছু বললাম, আর কিছু বলার নেই। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা একটু ভালো করে লক্ষ্য করুন, তার কারণ ইতিহাসে এটা পড়ানো হবে আমি নিশ্চিত। আমি এটা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করে যাচ্ছেন সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয়, ভারতবর্ষের মানুষকে পড়ানো হবে, এমন কিন্তু ইতিহাস লেখার পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা আমার অনেক দূরদৃষ্টির কথা থেকে বললাম, আমি ভুল হতে পারি, আমি এমন কোনো একটা মহৎ ব্যক্তি নয় যে আমার কথা মিলে যেতে পারে, কিন্তু আমার ধারণা মুখ্যমন্ত্রী যা যা করে যাচ্ছেন এটা একদিন শুধু পশ্চিমবঙ্গের ইতিহাস বা পাঠ্য বইয়ে নয়, ভারতবর্ষের পাঠ্য বইয়ে পড়ানো হবে, সেটা আমার কিন্তু মনে হচ্ছে। কি বলবেন আপনারা? আপনাদের ব্যক্তিগতভাবে মতামত লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম।